হ্যালো স্টুডেন্ট, তো দেখো ফিরে আসলাম আর একটা ক্লাসে। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি সেট 8 সেট 8 নম্বর সেট। তোমাদের আমি পার্ট 1 ক্লাস দিব আজকে। পেজ নাম্বার দেখো 238 পেজে তোমাদের যে বইটা আছে এবিটিএ টেস্ট পেপার 2025-2026 এই বইটা তোমরা বের করো এবং চলে এসো পেজ নাম্বার 238 পেজে। ঠিক আছে, 238 পেজে আজকে করাবো এই সেটটা। আজকে সেট 8 নম্বর নিয়েছি আমরা পার্ট 1 ক্লাস। তো আমরা দেরি করবো না, তাড়াতাড়ি করে আজকে ক্লাসের অঙ্কগুলোতে চলে আসবো। তোমরাও তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো তো দেখে নিই আমরা আজকের 1 নম্বর প্রশ্নটা কি বলছে। সেটা আমাদের রোমান হরফের 1 হবে। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটা বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? আচ্ছা, সমহার বৃদ্ধির অঙ্ক আছে। দেখো এই সব অঙ্কের যে সূত্রটা তোমাদের যেটা জানতে হবে 1 নম্বর, দেখো সূত্রটা হচ্ছে বর্তমান জনসংখ্যা, এই যে বর্তমান জনসংখ্যা ইন্টু 1 জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে, তার জন্য প্লাস হবে। আর কত পার্সেন্ট হারে? 2% হারে, মানে 2r% হারে, 2r পার্সেন্টেজ বলে নিচে 100 দিবা। আর সময়টা দেখো এখানে n বছর বলেছে, তো এখানে সময়টা হয়ে যাবে n হয়ে যাবে। এই যে আমাদের সমহার বৃদ্ধির সূত্রটা, এটা মনে রাখবা। তো এখানে একটু সরল করে নাও। দেখো এই যে 2 আর 100 কাটাকাটি করে এটা 50 পেয়ে যাবা। তাহলে আমাদের যেটা চলে আসলো এখানে p ইন্টু 1 প্লাস r বাই 50 আর হোল টু দ্য পাওয়ার n, এটা আমাদের আসবে সূত্রটা। দেখো এটা আমাদের মিলছে, বি নম্বর অপশনটা মিলছে, তা তোমরা অ্যান্সারটা বি নাম্বার দিয়ে দিবা। পরের প্রশ্নে আমরা চলে আসবো, আমরা আসবো 2 নম্বর প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলছে, একটি ধনাত্মক সংখ্যা আছে এবং অনুপাত দেওয়া আছে দেখো, আর এর মানটা বের করতে বলেছি এই সমানুপাত থেকে। তো চলো আমরা এর মানটা বের করে দেখাচ্ছি। আমরা করাবো 2 নম্বরটা। অনুপাতটা আছে দেখো h2 27/64 আছে, ডবল h2 আছে, এই যে ডবল h2 আমি দিয়ে দিলাম। ওকে, সমানুপাত বলা হয়। আর 3/4 h2a এভাবে আছে। তো দেখো এটা আমি কি করতে পারবো, আচ্ছা এই যে h2 আছে অনুপাত, আমরা এটাকে বাই করে নিতে পারবো, বাই করে দিলাম। আচ্ছা ডবল h2 আছে না, এটাকে আমরা সমান সমান লিখতে পারবো। আবার এটা 3/4টা উপরে বসিয়ে দেবো, আর এটা আবার নিচে নামিয়ে দেবো। এই যে দেখো এবার আমরা অনুপাতকে বাই করে নিলাম আর ডবল h2কে সমান সমান লিখে দিলাম। সমানুপাত থেকে এটা তোমরা করতে পারবা। এবার আমরা বর্গগুণ করে নিই। আচ্ছা কোণাগুণি গুণ, এ আর এ গুণ করলে a স্কোয়ার, আর এই দুটো পার্টে গুণ করব, দুটো ভগ্নাংশ আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3/4 গুণিত 27/64, 27/64 দেখো। আচ্ছা তাহলে এখানে আমরা কি করব, দেখো আমরা এখানে কোনো কিছু করব না, আমরা বর্গমূল করার চেষ্টা করব। আমরা এর মানটা যদি বের করি, এরপর রুট আবার চেপে যাবে। দেখো এখানে 4 পূর্ণবর্গ আছে, ঠিক আছে, 64 পূর্ণবর্গ, আর 3টা রেখে দিলাম। আচ্ছা 27কে ভেঙে নাও, 27কে আমরা 3 গুণিত 9 করে দিলাম। ওকে, 9 3 27। এবার আমরা এর মানটা পেয়ে যাবো। দেখো আচ্ছা উপরতে দেখো দুটো 3 আছে, বর্গমূল, দুটো 3-এর জন্য একটা 3 বের করো। আর 9-এর বর্গমূল তোমরা 3 করতে পারবা। 4-এর বর্গমূল 2, আর 64-এর বর্গমূল 8, 8 8 64। দেখো এবার গুণ করে নিই আমরা, এখানে 3 3 9, আর এখানে 8 দিয়ে 16। দেখো 9/16 এর মানটা, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো 9/16 অপশানে যদি চেক করো তোমরা সি নম্বর অপশনটা পেয়ে যাবা। পরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো 3 প্রশ্নটা কি বলছে, এখানে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এডি ও বিসি বাহুর উপর পি ও কিউ
পি ও কিউ বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যেখানে পি কিউ সমান্তরাল সিডি আছে। যদি পিডি 18 সেমি, বিকিউ 35 সেমি, কিউসি 15 সেমি হয় তাহলে এডির দৈর্ঘ্য বের করতে বলেছে। চলো দেখো, আমি ছবিটা তৈরি করি, তারপর তোমাদের প্রশ্নটা আরো ভালো করে আমি বুঝাতে পারবো। আমরা এটা করাবো 1-এর 3 নম্বর প্রশ্ন। 1-এর 3 আমাদের ট্রাপিজিয়াম আছে। চলো আমরা একটা ট্রাপিজিয়ামের ছবি তৈরি করছি। এই যে ধরো আমাদের একটি ট্রাপিজিয়াম, ওকে। আচ্ছা, এ বি সি ডি, দেখো এ বি সি ডি আমাদের ট্রাপিজিয়াম নিয়েছি যেটা বলেছিল। আর এই ট্রাপিজিয়ামের এ বি আর ডিসি এই দুটো বাহু কিন্তু সমান্তরাল হবে। আমরা জানি যে কোনো ট্রাপিজিয়ামের এই দুটো বাহু সমান্তরাল হয় আর এই দুটো বাহু তির্যক হয়, ওকে। এখানে এ বি আর ডিসি সমান্তরাল আছে, আর এডি বাহু আর বিসি বাহু তির্যক বাহু। তারপরে এডি বাহু ও বিসি বাহুর উপর দেখো দুটি বিন্দু আছে পি কিউ, এরা এমনভাবে অবস্থান করেছে, এই যে পি কিউ আমি দেখাচ্ছি তোমাদের, এভাবে এখানে আছে পি, এখানে আছে আমাদের কিউ, এই যে দুটি বিন্দু। তাহলে পি কিউ সমান্তরাল আবার ডিসি বলে দিয়েছে, দেখো পি কিউ সমান্তরাল, হ্যাঁ, এই যে ডিসি বা সিডি এটা বলেছে। আচ্ছা, এখানে পিডির মানটা, এই যে পিডির মান, এর মানটা দেওয়া আছে কত, 18 সেমি দেওয়া আছে পিডি। তারপরে দেওয়া আছে দেখো বিকিউ, বিকিউ এখান থেকে দেখতে পাচ্ছি যে বিকিউ 35 সেমি আছে। কিউসি, এই যে কিউসির মানও আবার আছে 15 সেমি। তাহলে এইডির মানটা বের করতে বলেছে, এভাবে প্রশ্ন কিন্তু বলেছে, ওকে। আচ্ছা, তো দেখো আমরা প্রশ্নানুসারে আমাদের এখানে আমাদের একটা জানতে হবে, তোমাদের বলে দিই যে আমাদের এখানে একটা সূত্র আছে। সূত্র বলতে কি আমাদের যেটা প্রমাণ আছে, আমি তোমাদের এটা প্রমাণটা আমি এখানে বলে দিচ্ছি কি হবে। তোমরা এই যে এপি বাই পিডি এভাবে যদি বলে, প্রশ্নানুসারে এভাবে যদি বলে দেয়, তা তোমরা করতে পারবা এপি বাই পিডি সমান সমান বিকিউ বাই, এদিকে বিকিউ বাই কিউসি, বিকিউ বাই কিউসি, এটা কিন্তু আমাদের হবে। এটা আমি দেখো একবারে করে দিলাম। আচ্ছা, এর কিন্তু প্রমাণ আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, বইতে তোমরা পেয়ে যাবা প্রমাণটা। তোমরা বইতে চলে যাবা পেজ নাম্বার 242 পাতায়, দেখবে প্রয়োগ আছে একটা, 6 নম্বর যে প্রয়োগটা আছে। চলো আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। দেখো 242 পেজে চলে এসো, যে 242 পেজে 6 নম্বর যে প্রয়োগটা আছে আমাদের, এই যে দেখো একদম হুবহু যেটা আমরা প্রশ্ন দেখলাম একইভাবে প্রশ্নটা বলেছে। সেটা নামগুলো দেখো, পি কিউ জায়গায় এখানে ই ও এফ বিন্দু আছে, পি কিউর জায়গায় আছে ই ও এফ, কোনো ব্যাপার নয়, একই অঙ্ক একই প্রয়োগ। দেখো আমাদের যে প্রমাণটা করেছে, দেখো এই যে এই বাই ইডি, এই যে এই বাই ইডি আমরা এদিক থেকে করেছি, কোনো ব্যাপার নয়, একই ব্যাপারটা। তাহলে এই বাই ইডি আর বিএফ বাই এফসি, এই যে বিএফ বাই এফসি, তাহলে দেখো এটা হয় আমাদের, এই যেটা আমাদের এখানে প্রমাণ করে দিয়েছে এই প্রয়োগ থেকে। তাহলে আমরা এটা কিন্তু একবারে নিয়ে নিয়েছি। এখানে 1 মার্কের অঙ্কের ক্ষেত্রে এখানে প্রমাণটা দেখানোর প্রয়োজন নাই, প্রমাণ বুঝতে গেলে তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ওকে। তাহলে এই অনুসারে আমরা দেখো আমাদের এখানে প্রশ্ন যেটা বলেছে এই অনুসারে আমরা এটা কিন্তু করতে পারবো, যেটা আমি করে নিয়েছি। হ্যাঁ, এই যে এপি বাই পিডি সমান সমান বিকিউ বাই কিউসি, এখানে থ্যালাসের উপপাদ্য লেগেছে, এখানে দেখবো অঙ্কটি এভাবে করেছে, ওখানে যে ডিবি যোগ করে প্রমাণটা দেখানো হয়েছে থ্যালাসের উপপাদ্য থেকে। তো যাই হোক, আমি তো বই থেকে দেখিয়ে দিলাম। তাহলে এবার আমরা কি করবো, এখানে মানগুলো বসাবো, মানগুলো বসে কিন্তু এখান থেকে আমরা কার মানটা বের করবো। আমাদের এখানে কিন্তু এডির মানটা বের করতে বলেছে, আমরা এডির মানটা এখান থেকে বের করে নেবো। আচ্ছা, এখানে যদি আমরা দেখি যে এখানে আমাদের আছে এই যে এপি, এপির মান দেওয়া নাই, তাহলে এক কাজ করি, এপিকে কি করছি দেখো, এপিকে আমরা এডি মাইনাস পিডি করে দিলাম, করতে পারবো আমরা। এই যে এপিকে, এই যে এডি থেকে পিডি বিয়োগ করলে তো এপি পাবো, তাহলে এপির জায়গাটা লিখতে পারবো। আর এখানে আমাদের পিডি, যার পিডির মান দেওয়া আছে 18 সেমি, আর বিকিউ দেওয়া আছে 35 সেমি, আর কিউসি দেওয়া আছে 15 সেমি, দেখো মান বসিয়ে দিলাম। আবার আমরা এখানে পিডির মান জানি, পিডির মান বসিয়ে দেবো, এদিকে কাটাকাটি করতে পারো, এখানে 5 3 15,
5 7 35। এখানে তোমরা 3 1 3 3 6 18 এটা কাটাকাটি করতে পারবা। আচ্ছা, এই যে এডির মান তো বের করতে বলেছে, এডি থাক। পিডি কিন্তু আমাদের 18 সেমি, এই যে পিডির জায়গায় 18 বসিয়ে দিলাম, এদিকে 6 ছিল আর এখানে 7/1 আছে। ওকে, তো দেখো আমাদের এডি রয়ে গেছে, এখান থেকে আমরা এডির মানটা পেয়ে যাব। বর্গমূল করে নিই, এডি মাইনাস 18 আর 7 6 42। তাহলে এখান থেকে দেখো আমরা এডির মানটা পেয়ে যাব। তাহলে এখানে এই যে -18 আর এদিকে হচ্ছে আমাদের 42, তাই তো? তাহলে -18টা এই ডান দিকে নিয়ে আসবো, তা আমাদের কত হয়ে যাবে? এদিকে +18 হয়ে যাবে। 42 18 যোগ হবে, এই দুটো যোগ করে তোমরা কিন্তু পেয়ে যাবে 60। তাহলে 60 সেমি কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এডির মানটা 60 সেমি দেখানো অপশানে। অপশান তোমরা লক্ষ্য করো, তোমরা কিন্তু এ নাম্বার অপশানটি পেয়ে যাবে, দেখো 60 সেমি আছে। পরের প্রশ্ন আমরা চলে আসবো 4 নাম্বার প্রশ্নটা। 4এর প্রশ্ন দেখো, এভাবে আমাদের সমীকরণ আছে দুটো, এখান থেকে এর মানটা বের করতে বলেছে। চলো আমি দেখাই তোমাদের, বের করি। আমরা করাবো 1-এর 4 নাম্বার। চলো, দুটো সমীকরণ দেওয়া আছে, 2x = sec a দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে 2/x = tan a। এই দুটো থেকেই আমাদের এর মানটা নিয়ে আসবো, যার মানটা বের করতে বলেছে, এই যে এর মানটা চলে আসবে। আমরা কাজগুলি বর্গ করে নিই। তাহলে এখানে বর্গ করলে এটা 4s² হবে, এটা sec স্কোয়ার a পেয়ে যাবা। এখানে যদি বর্গ করি, এটা 4/s², এটা tan a বর্গ করে নিলাম। এখন কি করব আমরা এখন বিয়োগ করব। চলো দুটো সমীকরণকে বিয়োগ করি, 4s² - 4/s², এখানে sec স্কোয়ার a tan², এই দেখো বিয়োগ করে নিলাম। ওকে, আচ্ছা আমরা কাজ করি, এখান থেকে আমাদের 4 কমন যাবে, আমরা 4 কমন নিয়ে নিলাম, s² - 1/s²। দেখো sec² a tan² a, মানে sec² θ tan² θ, তাই তো? এইভাবে তোমরা সূত্র জানো, এর মানটা 1 হয়ে যায়। ওকে, এই সূত্রটা অনেকে জানো, আর 1 আমরা বসিয়ে দিলাম। এবার কিন্তু দেখো অ্যান্সারটা আমাদের চলে আসবে। আচ্ছা, 4কে না আমরা 2 গুণিত 2 করে দিলাম, s² - 1/s² = 1। কারণ কেন করলাম দেখো, শুধু 2 এখানে থাকবে, এই যে 2টা থাকবে, আর এই 2টাকে আমরা এদিকে ডান দিকে নিয়ে চলে আসবো। তো আমরা একটা 2 রেখে দিলাম, আর একটা 2কে আমরা এই যে এদিকে নিয়ে চলে আসলো, 1/, হয়ে যাবে 1/2। তো এরই তো মান বের করতে বলেছিল, দেখো এর মান আমরা 1/2 পেয়ে গেলাম। দেখো অপশন মিলছে, এ নাম্বার অপশনটা মিলছে আমাদের। ওকে, চলো আমরা চলে আসবো এবার 5 নাম্বার প্রশ্নে। দেখো একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s ও d এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। আচ্ছা, টাইপের অঙ্ক আমরা এর আগে করেছি, আবার এসেছে, তো চলো আবার দেখাই তোমাদের। আমরা দেখাবো 1-এর 5 নাম্বারটা। ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা a ধরে নিলাম। তো ঘনকের ধারের দৈর্ঘ্য যদি a হয়, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল যেটা s বলেছি, তার ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র 6a² হয়। আর এখানে আর একটা দেওয়া আছে আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য, যেটা d দেওয়া আছে। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র তোমাদের জানতে হবে √3a, এই সূত্রগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এক কাজ করি, এখানে আমরা বর্গ করে দিই, যে d², এটা আমাদের বর্গ করলে √3টা 3 হয়ে যাবে, a²। a² এখানে আমরা মানটা বসিয়ে দেবো, তাহলে আমরা এখানে d²/3 = a² করে দিলাম। a² মান এটা, তো চলো এখানে বসিয়ে দাও, s = 6 গুণিত, এই যে এখানে a² মানটা আছে, d²/3 আছে, 3 2 6, তাহলে আমরা s = 2d²। তোমরা যে অপশনগুলো দেখো কিভাবে রেখেছি, এই দেখো আমাদের ডি নাম্বার অপশনটা মিলবে। দেখো ডি নাম্বার অপশনটা যদি আমরা বের করি, এখান থেকে d² মানটা এটা কিন্তু s/2 হয়ে যাবে। দেখো d² = s/2, দেখো ডি নাম্বার অপশনটা কিন্তু আমাদের মিলছে। 6 নম্বর প্রশ্ন আসবো।
দেখো 6-এর প্রশ্নটা আমাদের বলেছে এখানে কিছু রাশি আছে, এই রাশি তত্ত্বগুলির সংখ্যাগুরু মান আমাদের বের করতে বলেছে। তো এই রাশিগুলির সংখ্যাগুরু মান বের করতে গেলে আমাদের এখানে দেখতে হবে যে কোন সংখ্যাটা বেশিবার আছে। তোমরা লক্ষ্য করো যে 8টা, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, 8টা কিন্তু সবচেয়ে বেশিবার আছে। তাহলে এই যে 8 সংখ্যাটা বেশিবার আছে বলে আমরা সংখ্যাগুরু মান বলে দেবো যে 8। ঠিক আছে, তাই অ্যান্সারটা আমাদের বি নম্বর হয়ে যাবে 8। এবার চলে আসবো 2-এর প্রশ্নগুলো। 2-এর দেখো, 2-এর 1 নম্বরটা আমাদের বলছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া আছে, তাহলে বার্ষিক সরল সুদের হার বের করতে বলেছে। তো দেখো তো কীভাবে হবে অঙ্কটা। 2-এর 1 নম্বর আসল আর সুদ আসলের অনুপাত আছে, তাহলে আসল হচ্ছে 8 আর সুদ আসল 9। তাহলে আমরা অনুপাত থেকে আসল যেটা পি বলি, ঠিক আছে, আসলকে পি বলবা। তাহলে এই যে আসল পি আমরা 8 থেকে 8x ধরে নিলাম। আর সুদ আসলও দেওয়া আছে এখানে, সুদ আসল। সুদ আসল দেখো এই যে 9 আছে পরেরটা, তো 9 থেকে 9x ধরে নিলাম। আসল আর সুদ আসল জানা থাকলে আমরা কিন্তু সুদ পেয়ে যাব। সুদ আমরা আয় বলবো, আয়কে সুদ। তো সুদ কী করে পাবো? সুদ আসল থেকে আসলটা বিয়োগ করবা, বিয়োগ করে দেখো এটা পেয়ে যাবা তোমরা এক্স পেয়ে যাবা। তাহলে সুদ এক্স পেয়ে গেলা। এবার আমাদের যে সূত্র, সরল সুদের সূত্র আমরা জানি, সরল সুদের সূত্র তোমরা সবাই জানো সূত্রটা, আই সমান সমান পিটি আর বাই 100। চলো মানগুলো বসাও। আই বলতে এক্স, পি দেখো আসল যেটা 8x, আর সময়টা দেখো 1 বছর উল্লেখ করেছে, তাহলে 1 দিয়ে দিলাম। আর সুদের হারটা যেটা আর, এটা বের করতে হবে, আরটা আমাদের বের হবে। আচ্ছা, এটা আমাদের এক্স আছে, তাহলে এখানে এক্স আর এক্স কেটে দাও, এখানে 1 দাঁড়িয়ে গেল। আচ্ছা, এখানে 4 দিয়ে কাটাকাটি করবো, 4 দিয়ে 8 আর 4 25-এ 100, এটা 25 হয়ে যাবে। আমি যেখান থেকে 8-এর মানটা বের করার চেষ্টা করি, তাহলে এইদিকে দেখো 25টা এইদিকে গুণ হবে আর 2টা কিন্তু 25-এর নিচে নামবে, মানে আমরা একবারে করলে 25/2 পেয়ে যাবা। ঠিক আছে, এই যে 2/25টা এদিকে উল্টে যাবে, 25/2। তাহলে দেখো আমরা 8-এর মানটা কত পাবো। তাহলে এখানে তোমরা এটা ভাগ করবা, 25কে 2 দিয়ে ভাগ করলে তোমরা পেয়ে যাবা 12.1/2%। ঠিক আছে, এবার পূর্ণ সংখ্যা করে নাও। তা দেখো আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। তোমরা লিখে দেবা শূন্যস্থানে যে সুদের হারটা পেলা 12.1/2%। ওকে, এবার আমরা চলে আসবো 2 নম্বরটা। বলছে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া আছে 64। ওকে, এবং বলেছে তাদের, যে দেখো, আচ্ছা পরের পেজটা আমি নিয়ে আসছি, এই যে এখানে আছে আমাদের, এই যে দেখো তাদের মধ্য সমানুপাতি, এখানে বলছে দেখো তাদের মধ্য সমানুপাতি বের করতে বলেছে। ভালো প্রশ্ন, মধ্য সমানুপাতি বের করতে হবে। দেখো আমরা এটাকে এভাবে দেখাচ্ছি তোমাদের, 2-এর 2 নম্বর এটা তো। আচ্ছা, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা আছে, আমরা ধরে নিই সেই 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা, প্রথমটা এ ধরলাম, তারপরে বি ধরলাম, তারপর সি ধরে নিলাম। এই হচ্ছে 3টি ক্রমিক ধনাত্মক সংখ্যা। আচ্ছা, তোমাদের এখানে বলি, এভাবে যদি 3টি ক্রমিক ধনাত্মক সংখ্যা হয়, তো তোমরা একটা কাজ করতে পারবা, এটাকে তোমরা a/b সমান সমান b/c করতে পারবা। ঠিক আছে, এটা ক্রমিক সংখ্যা যদি হয়, ABC, হ্যাঁ, ক্রমিক সমানুপাতিতে থাকলে তোমরা লিখতে পারবা a/b সমান সমান b/c। তাহলে এখানে a/b আর b/c হয়ে যাবে, বর্গমূল করে নাও, b² সমান সমান ac হয়ে যাবে। ওকে, আচ্ছা থাক এটা আমাদের। এবার দেখো, এবার কি বলেছে, সেই সংখ্যা 3টির আবার গুণফল বলেছে 64, মানে যে ABCর গুণফল, মানে a গুণিত b গুণিত c, এদের গুণফল আবার কি বলেছে 64 বলেছে, তাই না? আচ্ছা, আমাদের মধ্য সমানুপাতি বের করতে বলেছে। তো মধ্য সমানুপাতি দেখো, এই যে এসির মানটা কিন্তু বের করে নিয়েছে আমরা b²। তাহলে এক কাজ করি, এই যে AC গুণিত b একটু সাজিয়ে নিলাম 64। এসির মানটা যে b², এসির জায়গায় আমরা b² বসালাম। তাহলে এটা গুণ করো, এটা গুণ করে তোমরা b³ পেয়ে যাবা,
আচ্ছা 64কে তোমরা কিন্তু 4-এর কিউব লিখতে পারবা, 4-এর কিউব ভাঙাবা 64 পাবা, 3টা 4-এর গুণফল। এবার এখানে দেখো পাওয়ার সমান, তাহলে মূল সংখ্যা সমান লিখতে পারবা সূচকের নিয়মে, ক্লাস 9-এ তোমরা দেখেছিলে সূচক। দেখো বি এর মানটা আমরা 4 পেয়ে গেলাম। বি হচ্ছে মধ্য সমানুপাতি। আমাদের কিন্তু প্রশ্নে মধ্য সমানুপাতি বের করতে বলেছিল, এই যে মধ্য সমানুপাতি কত, আমরা কিন্তু দেখো অ্যান্সার কিন্তু 4 পেয়ে গেছি। ওকে, তাহলে তোমরা শূন্যস্থানে 4 বসিয়ে দিবা। পরের প্রশ্নে আমরা চলে আসবো 2-এর 3 নম্বর প্রশ্নটা। দেখো কি বলছি, এখানে দুটি ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ ডিইএফ। এই দুটি ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 30 সেমি ও 18 সেমি পরিসীমাগুলো বলে দিয়েছে, এবং এই দুটো ত্রিভুজ সদৃশ্য বলেছে। দেখো এটা সদৃশ্য চিহ্ন। তাহলে এই যে বিসি ও ইএফ অনুরূপ বাহু, আর এই সদৃশ্য ত্রিভুজের বিসি ও ইএফ অনুরূপ বাহু বলে দিয়েছে। এখানে বিসি 9 সেমি যদি হয়, তাহলে ইএফ বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। খুবই ভালো, একটা সুন্দর প্রশ্ন। দেখো খুব সহজে হয়ে যাবে, খালি তোমাদের একটা নিয়ম জানতে হবে। এখানে আমরা করাবো 2-এর 3 নম্বরটা। এখানে যে নিয়মটা আছে, এই যে দুটি সদৃশ্য ত্রিভুজের যে পরিসীমার যে পরিসীমার অনুপাত হবে, পরিসীমার অনুপাতটা সমান সমান হয়ে যাবে সেই দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান হবে। ওকে, মানে আমরা লিখতে পারবো, দেখো এই যে এই ত্রিভুজের যে পরিসীমা 30 বাই, আর এই ত্রিভুজের পরিসীমা 18, 30/18 সমান সমান হয়ে যাবে এই যে অনুরূপ বাহুগুলির অনুপাত, মানে বিসি বাই ইএফ, এটা হবে কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে দুটি সদৃশ্য ত্রিভুজের ধর্ম। আবার বলি, দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমার অনুপাত সমান সমান অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান হবে, সমানুপাতে থাকবে এরা। ওকে, এটা মনে রাখবা। দেখো এখান থেকে আমরা মান পেয়ে যাবো, বিসির মান তো বলেই দিয়েছে। আচ্ছা তোমরা এখানে 6 দিয়ে কাটাকাটি করতে পারো, 6×5 = 30 আর 6×3 = 18, 5/3। বিসির মান দেখো, বিসিটা আমাদের কিন্তু এখানে 9 বলে দিয়েছে প্রশ্নে, তাহলে এখানে ইএফ, ঠিক আছে, তাহলে ইএফটা আমরা এখানে বসাই দিলাম। আচ্ছা এবার আমরা কি করবো, এখানে একটু বর্গমূল করো, 5EF আর এখানে হচ্ছে কত, 9×3 = 27। ইএফ সমান সমান 27/5। এই যে দেখো এটা আমরা করতে পারবো 27/5। এবার এখানে তোমরা যদি ভাগ করে নাও, দেখো কত আসছে, 5×5 = 25, 2 নামবে, দশমিক নিয়ে 0 নিয়ে নাও, 5×4 = 20। এই যে দেখো, তাহলে আমরা 5.4 পেয়ে গেলাম অ্যান্সারটা। ইএফ এর দৈর্ঘ্য এত সেমি, আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। তোমরা শূন্যস্থানে বসিয়ে দাও 5.4 সেমি। ওকে, খুব ভালো প্রশ্ন ছিল। চলো আমরা 4 নম্বর প্রশ্নটা দেখে নেব। এই যে রাশিটা আছে এর মান বের করতে বলেছে, চলো আমরা মানটা বের করি। আমরা এখানেই বের করে নিই। আমরা করব এটা 2-এর 4 নম্বরটা। আমাদের দেখো কত আছে, 4/sec² প্লাস 1/, দেখো তোমাদের এখানে দেখতে পাচ্ছ না, একটু নিচের দিকে নামাই, ইয়াস দেখা যাচ্ছিল না তখন, হ্যাঁ এভাবে আছে দেখো 4 নম্বর প্রশ্নটা। আচ্ছা দেখো এখানে তোমাদের একটু বলি যে 1 + cot² এর একটা সূত্র আছে। এই সূত্রটা আমি তোমাদের একবার লিখে দিচ্ছি, এটা তোমরা cosec² লিখতে পারবা, cosec², এটা 3 sin²। ওকে, এটা বইয়ের অঙ্ক আছে, তোমরা বই থেকেও দেখতে পাবা। আচ্ছা এখানে দেখো sec², 1/sec, তাহলে তোমরা cos লিখতে পারবা, তাহলে আমরা উপরে নিয়ে গেলে এটা cos হয়ে যাবে, cos²। আর 1/cosec, এটাকে sin করতে পারবা, sin²। আর এখানে তো আছে 3 sin²। আচ্ছা 4 cos² আর sin² একটা, আর এখানে 3টা আছে sin², তা কটা হয়ে যাবে, 4টা 4 sin²। 4টা কমন নিয়ে নাও, cos² আর sin²। এবার তোমরা তো জানো যে cos² প্লাস sin² এটা 1 হয়ে যায়, এই সূত্র আছে, তাই এটা আমরা 4 পেলাম। দেখো তার আমাদের কিন্তু অ্যান্সারটা 4, তো তোমরা শূন্যস্থানে 4 বসিয়ে দাও। এই যে দেখো
আচ্ছা, পরের প্রশ্ন 5 নম্বরটা কি বলছে দেখো 5 এর প্রশ্নটা। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 4 সেমি যদি হয়, তাহলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য বের করতে বলেছে। চোঙটির ভিতর লম্বা দণ্ড রাখা যাবে মানে একদম কর্ণ বরাবর। ওকে, দেখো আমি তোমাদের এটা দেখাচ্ছি কিভাবে জিনিসটা বলেছে। দেখো প্রশ্নে আমাদের এটা আছে 2 এর 5 এর প্রশ্নটা। ধরো আমি একটা চোঙের ছবি আঁকছি, দেখো এভাবে তোমরা একটা চোঙের ছবি এঁকে নিবা। এই যে আমাদের চোখ, একটা গ্লাস, ঠিক আছে, গ্লাস আকৃতি। আচ্ছা, এই যে আমাদের লম্ববৃত্তাকার চোঙ আছে না, এর ভিতরে একটি দণ্ড রাখবে। সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে এই কর্ণ বরাবর, এইভাবে রাখতে পারো তোমরা। এই দেখো, দেখা যাচ্ছে নাম দিয়ে আমরা এটা এ, এটা বি, এটা সি। দেখো এ বিটা চোঙের ভূমির ব্যাস, এখানে বিসিটা উচ্চতা, উচ্চতা কিন্তু এখানে 4 বলে দিয়েছে। আর এ বিটা দেখো এই যে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য, মানে এ বি কিন্তু দেওয়া আছে কত, এই এ বিটা দেওয়া আছে আমাদের 3 সেমি, উচ্চতা 4 সেমি বলে দিয়েছে। তাহলে এই যে আমাদের লম্বা দণ্ডটা এসিটা, হ্যাঁ, এরই সবচেয়ে বড় লম্বা দণ্ড রাখা যাবে এই বরাবর রাখলে পরে। তাহলে এখানে কিন্তু এসির মানটাই বের করতে হবে, তাই না? তাহলে এখানে লক্ষ্য করো, এটা আমাদের সমকোণী ত্রিভুজ দাঁড়াবে এবিসি ত্রিভুজটা, এই কোণে তোমরা 90 ডিগ্রি পাবা। তাহলে এসিটা হবে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে ভূমি লম্ব, ভূমি স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার, তাই তো? সমকোণী ত্রিভুজের যে ধর্ম, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এটা তোমরা 9 16 এটা 25 পেয়ে যাবে। তাহলে দেখো, তাহলে এসির মানটা আমরা কত পেয়ে যাবো, 25 বর্গমূল তোমরা 5 পেয়ে যাবে। তা দেখো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম। সেই চোঙের মধ্যে সর্বাপেক্ষা যে লম্বা দণ্ড রাখা যাবে তার যে দৈর্ঘ্যটা হবে 5 সেমি। অ্যান্সারটা আমরা 5 সেমি পেয়ে গেলাম। 6 নম্বর প্রশ্ন। আচ্ছা, এখানে বলছে প্রশ্নটা, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, আমরা জানি সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যগুলো কিন্তু সমান হয়। এইচ এর মানটা শ্রেণী দৈর্ঘ্য, উচ্চ থেকে নিম্ন বিয়োগ, ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য সব সময় সমান হবে। তাহলে তোমরা অ্যান্সারটা এখানে সমান লিখে দেবা। তোমরা রাশি তত্ত্বের অঙ্কগুলো করেছো রাশিবিজ্ঞান, ঠিক আছে, তোমাদের ক্লাস 10 আছে শেষে যে চ্যাপ্টারগুলো অজাইব, ঠিক আছে, গড় নির্ণয়, বিভিন্ন যে তোমাদের যে অঙ্কগুলো আছে রাশিবিজ্ঞানের, তো সেখান থেকে তোমরা কিন্তু দেখবা যে প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে যে শ্রেণী দৈর্ঘ্য আমাদের বের হয়, শ্রেণী দৈর্ঘ্যের মানটা কিন্তু সমান থাকে। ক্লাস 9-এও দেখেছো তোমরা, এই ক্লাস 10-এও তোমরা দেখতে পেয়েছো, ঠিক আছে, যেখানে কিন্তু শ্রেণী দৈর্ঘ্য সমান হবে। আচ্ছা চলো আমরা চলে আসবো 3-এর প্রশ্নগুলো। 3-এর সত্য মিথ্যা আমাদের দেখাতে বলেছে। 3-এর 1 নম্বরটা আমরা দেখে নেবো কি বলছে। তো এখানে দেখো বার্ষিক 8% হার চক্রবৃদ্ধি সুদে এক্স টাকার n বছরের সুদ যেহেতু এই টাকাটা হয়, এই টাকাটা কি হবে? হ্যাঁ, আমাদের এখানে সুদের হার বলে দিয়েছে এক্স টাকার, ওই যে আসলটা এক্স টাকা, সময়টা 1 বছর, তাহলে চক্রবৃদ্ধি সুদ। তো আমরা চক্রবৃদ্ধি সুদ কি করে বের করি? চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। এখানে আমরা করবো 3-এর 1 নম্বরটা। দেখো চক্রবৃদ্ধি সুদের সূত্র তোমাদেরকে জানতে হবে সবুজ চক্রবৃদ্ধি, যেটা P/1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে সবুজ চক্রবৃদ্ধি। P হচ্ছে আসল, আর বার্ষিক সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, আর n হচ্ছে সময়, ঠিক আছে। তাই এটা সবুজ চক্রবৃদ্ধি বলা হয়, মানে সেটাকে সুদ আসল আমরা বলতে পারি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সবুজ চক্রবৃদ্ধি, আর এখান থেকে এই আসলটা বাদ দিবা। তাই এটাই হচ্ছে আমাদের এই যে মানটা পাবো, একে বলা হয় চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। এভাবে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় হয়। তো এই ক্ষেত্রে দেখো তো যদি আমার মানগুলো বসাই কত বের হচ্ছে, আসলটা কিন্তু এক্স বলেছি, এক্স 1 প্লাস সুদের হারটা আরই আছে R/100, সময়টা কিন্তু এখানে এনই বলেছে, আর এখানে এক্স। তাহলে দেখো এই মানটা তুমি যাই সরল করো না কেন, যেভাবে করো, কিন্তু এটা কখনই পাবে না, এই যে এটা আছে এটা কিন্তু আমাদের আসবে না। ওকে, তাহলে এটা যখন হবে না, তাহলে এর সঙ্গে সমান আসলো না, তাহলে আমাদের যেটা বলেছে এটা কিন্তু সত্য হলো না, তাহলে অ্যান্সারটা কিন্তু মিথ্যা দাঁড়িয়ে গেল। তাহলে আমরা দেখো 3-এর 1 নম্বরটা মিথ্যা পেয়ে গেলাম অ্যান্সার। চলে আসবো আমরা 3-এর 2 নম্বর প্রশ্ন। দেখা যাচ্ছিল না, এই যে মিথ্যা লিখে দিয়েছে। ওকে,
এবার 2 নম্বর প্রশ্ন দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। আচ্ছা দেখো, ভালো কথা বলেছে। আমি দেখাচ্ছি তোমাদের। তিনের 2 নম্বর প্রশ্নটা ছবি এঁকে বোঝাচ্ছি আমি। একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে না, শঙ্কুর ছবি দেখো, এভাবে একটা ভূমি তৈরি করে নাও, এভাবে এদিকে যোগ করে দাও। এই দেখো, এটা হচ্ছে আমাদের ভূমির ব্যাস, শঙ্কুর ভূমির ব্যাস। শঙ্কুর উচ্চতা আমি এভাবে দেখিয়ে দিলাম। এটা ও বিন্দু নাম দিয়ে দিলাম, এটা এ নাম দিলাম, এটা বি নাম দিয়ে দিলাম, এদিকে শীর্ষবিন্দু। তো দেখো এখানে একটি শঙ্কুর যে ভূমির ব্যাসার্ধ, এই যে ভূমির ব্যাসার্ধকে আমরা আর ধরে নিলাম, শঙ্কুর লম্ব উচ্চতা ওবিটা যেটা এইচ, আর এবি হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, এটা হচ্ছে আমাদের এল, এভাবে ধরা হয়। তাহলে লক্ষ্য করে এখানে শঙ্কুর উচ্চতা এই যে এইচ, ব্যাসার্ধ এই যে ও এ, আর তির্যক উচ্চতা এই যে তির্যক উচ্চতা এল, এবিটা, ঠিক আছে। একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, ইয়াস সমকোণী ত্রিভুজ। তোমরা লক্ষ্য করো এখানে এই কটা কিন্তু 90 ডিগ্রি হবে সবসময়, লম্ব উচ্চতা আছে। তাহলে এ ও বি যে ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের 3টি বাহু, ভূমির ব্যাসার্ধ, লম্ব উচ্চতা আর তির্যক উচ্চতা, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের 3টি বাহুকে নির্দেশ করে বাহুত্রয়। তাহলে এখানে কথাটা কিন্তু ঠিক বলেছে। তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা সত্য বলে দেব, এই যে। আর এই অ্যান্সারটা আমাদের সত্য। সত্য আমরা এখানে আমি টি ট্রু লিখে দিলাম। হ্যাঁ, এই যে টি থেকে ট্রু মানে সত্য, কিন্তু এখানে জায়গা শর্ট, লেখার জায়গা নাই। চলো আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নটা। আচ্ছা, এই দুটি ভেদ থেকে এই ভেদটা কি আসবে, তাহলে আমরা চেক করি কি আসছে। দেখো, তাহলে আমরা 3 নম্বরটা দেখাচ্ছি। আচ্ছা, প্রথম যেটা ভেদ আছে এক্স ভেরিয়েস জেড, তারপর একটা ভেদ আছে ওয়াই ভেরিয়েস জেড, এভাবে আছে। তো চলো আমরা দুটি ভেদ থেকে ভেদ তুলে দিই আমরা। তাহলে এখানে এক্স সমান সমান কে ওয়াই জেড পাবা, আর এখানে ওয়াই সমান সমান কে টু জেড। তোমরা কিন্তু পাশে বলে দিবা যে কে ওয়ান আর কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু তোমাদের সবসময় বলতে হবে। তাহলে এবার দেখো এখানে আমাদের এই দেখো, লক্ষ্য করো যেটা প্রমাণ দেখাতে বলেছে, এক্স ওয়াই আছে না, আমরা এখানে গুণ করে নিই দুটো। আমরা যে গুণ করি দেখো এক্স ওয়াই হয়ে যাবে, এই যে এক্স আর ওয়াই গুণ করে এক্স ওয়াই, তাই এদের গুণ করতে হবে কে ওয়ান আর কে টু, আর এখানে জেড জেড গুণ করে দেখো আমরা কিন্তু জেড স্কোয়ার পেয়ে যাব। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম দেখো এক্স ওয়াই, আর এটা এই যে দেখো এখানে আমরা কে ওয়ান কে টু যে ধ্রুবকটা আছে এটাকে ছোট ধ্রুবক নিয়ে নিলাম, এটা জেড স্কোয়ার। তাহলে আমরা এই যে সমান সমান ধ্রুবকটা তুলে দিয়ে এই যে এক্স ওয়াই ভেরিয়েস জেড স্কোয়ার পেয়ে যাবো। দেখো এক্স ওয়াই ভেরিয়েস জেড স্কোয়ার আসছে, কিন্তু এখানে আমাদের জেড বলেছি, তাহলে কিন্তু যে কথাটা বলেছি এটা কিন্তু সত্য নয়। এখানে আমাদের যদি জেড স্কোয়ার বলতো তাহলে কিন্তু সত্য হতো। তোমরা অ্যান্সারটা দেখো, আমি এখানে লিখে দিচ্ছি, অ্যান্সারটা কিন্তু আমাদের মিথ্যা দাঁড়িয়ে গেল। তোমাদের যেহেতু এই যে অ্যান্সারটা দেখবা বইতে, তোমাদের যদি ওখানে সত্য থাকে কিন্তু সত্য অ্যান্সারটা হবে না। দেখো আমরা কিন্তু সত্য পেলাম না, আমরা কি পেয়ে গেলাম, আমরা মিথ্যা পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা কিন্তু দেখো অ্যান্সারটা মিথ্যা হবে। ওকে, আমরা চলে আসবো পরের প্রশ্নে। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলি এই অঙ্কের ক্ষেত্রে, এই যে 3 নম্বরের ক্ষেত্রে এখানে যদি দেখো সম্ভবত এক্স প্লাস ওয়াই, যদি এক্স প্লাস ওয়াই হতো না, তাহলে এক্স প্লাস ওয়াই হলে সত্য হয়ে যেত। কী করে দেখো, আমি একটু দেখিয়ে দিই তোমাদের এখানে। এই দেখো এক্স প্লাস ওয়াই দুজনকে যোগ করব, এই যে দুটো সমীকরণকে যে যোগ করি এক্স প্লাস ওয়াই, তাহলে এদিকে তোমরা পেয়ে যাবা কে ওয়ান জেড প্লাস কে টু জেড। তাহলে লক্ষ্য করে এখানে এই যে কে ওয়ান প্লাস কে টু, মানে জেডটা কমন নিয়ে নিবা, এটাকে একটা ছোট ধ্রুবক নিয়ে নিলাম এন জেড। এই ক্ষেত্রে কিন্তু চলে আসবে এক্স প্লাস ওয়াই ভেরিয়েস জেড চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে যদি সত্য হয়, যেহেতু এখানে অ্যান্সারটা সত্য বলেছে, তাহলে এটা কিন্তু এক্স ওয়াই হবে না, এক্স প্লাস ওয়াই হবে। আর এখানে এক্স ওয়াই আছে বলে আমরা কিন্তু মিথ্যা দিয়ে দিলাম, আর এক্স প্লাস ওয়াই থাকলে পরে সত্য হতো। ওকে, আমি বলে দিলাম। চলো পরের প্রশ্ন চলে যাই। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো যে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, তো যেটির দৈর্ঘ্য 5 সেমি কি হবে? চলো আমরা দেখি কি হয়।
আমরা দেখাবো 4 নম্বর প্রশ্নটা, 3-এর 4 নম্বর। একটি বৃত্ত আছে, এতে ছবি আঁকলাম, আর এখানে আমাদের কেন্দ্রবিন্দু আছে, কেন্দ্রবিন্দু ও নাম দিয়ে দিব। আচ্ছা, আমাদের একটি জেডি নিলাম, এভাবে আমরা একটা এবি জে নিলাম। তো যেটি বলেছে কেন্দ্রে সমকোণ তৈরি করছে, কেন্দ্রে মানে এই জায়গায় দেখো, মানে এইখানে আমাদের কি সমকোণ তৈরি করছে, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এভাবে যদি সমকোণ তৈরি করে, আর ব্যাসার্ধ কিন্তু কত বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি বলেছে, তার ওএ 10, ওবি 10, তাহলে এবি কি 4 সেমি হবে? তো দেখো এখানে এ ও বি এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এবিটা অতিভুজ হবে, তাহলে এবি অতিভুজের মান তো আমরা বের করতে পারবো, যেহেতু দুটি ভর মান জানা হয়ে গেছে। তাহলে এবি স্কোয়ার হবে ভূমি স্কোয়ার মানে 10-এর স্কোয়ার প্লাস লম্ব মানে 10-এর স্কোয়ার, এটা ভাঙাবা, এটা 100 পাবা, এটা 100, যেটা হবে 200। তাহলে এবি কত হবে, এবি √, দেখো 200কে আমি লিখছি 2 × 100, তাহলে এবি চলে আসবে আমাদের, দেখো এখানে 10-এর বর্গ 100-এর বর্গমূল তোমরা 10 জানো, আর এখানে কিন্তু এই যে 2টা রয়ে যাবে √2, তাহলে এবির মান কিন্তু আমরা কত পেলাম, দেখো আমরা 10 √2 পেলাম। কিন্তু এবির মান বলেছে এখানে কত, এবির মান বলেছে প্রশ্নে যে 5 সেমি হবে, যেটি দৈর্ঘ্য 5 সেমি, যেটি দৈর্ঘ্য কিন্তু 5 সেমি হবে না, যেটি দৈর্ঘ্য কিন্তু এটা পাওয়া যাবে। তাহলে এখানে কিন্তু কথাটা সত্য বলে এটা কিন্তু মিথ্যা হবে। আচ্ছা, মিথ্যা বলে আমরা দেখো ফলস বলে দিলাম এফ, ঠিক আছে, এফ দিয়ে মিথ্যা। 5 নম্বর প্রশ্ন দেখো, এই যে আমাদের রাশিটা আছে এর সর্বনিম্ন মান 2 বলেছে, চলো আমরা চেক করব এর সর্বনিম্ন মানটা কি 2 আসছে। চলো আমি এখানে দেখে দিচ্ছি, আমরা এটা করাবো 3-এর 5 নম্বরটা। রাশিটা আছে sec স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। দেখো আমরা এটাকে এ বি ধরে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, মান নির্ণয়ের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, দেখো এই যে আমাদের সূত্র। ওকে, তোমরা জানো যে কস সেক পাশাপাশি থাকলে কেটে যায়, ঠিক আছে, কসকে বারবার সেক কেটে যাবে। আচ্ছা, তাহলে এবার আমরা এটা 2 কি, চলো সেক স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, এটার বোঝার ব্যাপার আছে। দেখো তো আমাদের শুধু এখানে 2 আছে, আমি এই মানটাকে বাদ দিয়ে দেবো, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু এটা বড় হয়ে যাবে, ঠিক আছে, এটা আমাদের যে এই মানটা আমাদের বড় বা সমান হবে কার চেয়ে 2-এর চেয়ে। দেখো যেহেতু আমরা এখানে লিখবো, যেহেতু এই যে রাশিটা আছে, এই যে রাশিটা আছে না, এই যে বর্গ রাশিটা আছে, যে কোনো একটি রাশির বর্গের মানটা কি হয়, শূন্য কিংবা শূন্যের চেয়ে বড় হয়, ঠিক আছে, এরা সমান হলে 0 আর এরা অসমান হলে পরে কি হবে, শূন্যের চেয়ে বড় মান পাবা। তাহলে এর মান যদি 0 কিংবা শূন্যের চেয়ে বড় হয়, তাহলে এটা যদি না লিখে এটাকে বাদ দিয়ে দিই, তাহলে এর মানটা হয়ে যাবে 2 কিংবা 2-এর চেয়ে বড়, যদি 0 হয় 2-এর সঙ্গে সমান, আর শূন্যের চেয়ে যদি বড় হয় তাহলে কী হয়ে যাবে, তাহলে এটা কিন্তু এই মানটা এর মানটা 2-এর চেয়ে বড় হয়ে যাবে। তা দেখো আমরা কিন্তু পেয়ে গেছি এই যে রাশিটার মান, এর সবচেয়ে ছোট মান 2 হবে, 2-এর 4 ছোট হবে না, হ্যাঁ, হয় 2 হবে বা 2-এর চেয়ে বড় হবে। আমাদের এখানে জানতে চেয়েছিল যে এই রাশির সর্বনিম্ন মান কি 2 হবে, ইয়েস, আমরা কিন্তু 2 পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমাদের কি হবে, তাহলে অ্যান্সারটা সত্য হবে এটা, তাহলে আমরা এখানে সত্য লিখে দিলাম। ওকে, আচ্ছা, অ্যান্সারে দেখবা তোমাদের এখানে উত্তরটা মিথ্যা বলেছে, এটা কিন্তু মিথ্যা হবে না, আমরা দেখলাম চেক করে সত্য আসছে, তো তোমরা অ্যান্সারে কিন্তু সত্য লিখবা। চলো আমরা দেখাবো এবার 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্নে এটা ছকটা দেওয়া আছে, স্কোরগুলো আছে আর শিক্ষার্থীর সংখ্যা, এটা কোনো ক্রিকেট খেলা খেলছে তার খেলার শিক্ষার্থীর সংখ্যা আছে আর স্কোর। তো দেখো এখানে আমাদের যেটা বলেছে বিভাজনটির সংখ্যাগুরু মান 3 কি হবে, সংখ্যাগুরু মান আমরা কিভাবে বের করবো, দেখো এখানে শিখে রাখো। তো এখানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি কোথায় আছে, এই যে এই ঘরে আছে 7 জন। তো যেখানে শিক্ষার্থীর সংখ্যা বেশি সে তার এই যে বেশি সংখ্যার শিক্ষার্থীর যে সংখ্যা আছে, সেই শিক্ষার্থীর সংখ্যার যে স্কোরটা আছে সেই স্কোরটাই হবে সংখ্যাগুরু মান, মনে রাখবা।
যেখানে শিক্ষার্থীর সংখ্যা বেশি আছে সেই বেশি সংখ্যার যে স্কোরটা আছে সেই স্কোরটাই হবে সংখ্যাগুরু মান 4 হবে এখানে। এখানে কিন্তু 3 বলে দিয়েছে, তাই না? 3 কিন্তু হবে না, 4 হবে। তাহলে এটা তোমরা কি লিখবা? অ্যান্সারটা তোমরা মিথ্যা লিখে দেবা। ওকে, তো এভাবে তোমরা কিন্তু এভাবে ছক থেকে সংখ্যাগুরু মান বের করতে পারবা। যেখানে শিক্ষার্থীর সংখ্যা বেশি তার স্কোরটাই হবে সংখ্যাগুরু মান। এবার আমরা চলে আসবো 4-এর প্রশ্নগুলো। আচ্ছা, 4-এর 1-এর প্রশ্নটা কি বলছে আমরা দেখে নেব। চারের 1 নম্বর, এখানে বলছে কোনো এক ব্যবসায় এ বি সি এদের মূলধনের অনুপাত দেওয়া আছে। বছরের শেষে ব্যবসাতে যে টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে সি এর ক্ষতির পরিমাণ দেখো খুব সহজে বেরিয়ে আসবে। আচ্ছা, তাহলে আমাদের দেখো যে অনুপাতটা আছে না, এ টু বি টু সি, এদের মূলধনের অনুপাতটা বলে দিয়েছে 1/x ইস টু 1/y ইস টু 1/z। দেখো এই যে মূলধনের অনুপাতটা ভগ্নাংশে আছে, তাহলে আমরা কি করব, এদেরকে পূর্ণ সংখ্যা করে নেব। পূর্ণ সংখ্যা করার নিয়মটা দেখো, যে হরটি আছে হরটি লসাগু করবা, এখানে লসাগু XYZ এর লসাগু XYZ পেয়ে যাবা। ঠিক আছে, লসাগু কত হবে? XYZ হয়ে যাবে আমাদের, এটা লসাগু। তাহলে লসাগুটা দিয়ে এই যে লসাগুটা দিয়ে সবাইকে গুণ করে দেব। এভাবে কিন্তু আমরা ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে করে নিতে পারবো। আচ্ছা, এখানে x কাটবে, তাহলে এটা তোমরা YZ পাবা। এখানে y কাটবে, এখানে XZ পাবা। এখানে z কাটবে, তাহলে এখানে XY পেয়ে যাবা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের দেখো এখন কিন্তু তাদের মূলধনের অনুপাতে এটা দাঁড়িয়ে গেল। সি এর ক্ষতি বের করতে বলেছে, তাহলে আমরা যদি এখানে অতএব সি এর ক্ষতিটা বের করি, দেখো তাহলে সি এর এখানে মূলধনটা কত ছিল? এই যে XY, তাহলে এখানে আমরা XY লিখবো, XY বাই আনুপাতিক যোগ, তাহলে এদের যোগ করতে হবে YZ প্লাস XZ প্লাস XY, আর গুণ হবে যেটা আমাদের মোট ক্ষতি হয়েছিল, Z টাকা ক্ষতি হয়েছিল, তাহলে এখানে Z গুণ করে দেবা। ঠিক আছে, এত টাকা। আচ্ছা, তাহলে এখানে এটা টাকা দিয়ে দিলাম আমি। চলো এটা সলভ করে নাও, এটা XYZ গুণ হবে উপরে XYZ, আর এরা নিচে বসিয়ে দাও। ঠিক আছে, এই যে YZ প্লাস XZ প্লাস XY, এত টাকা। এই যে আমাদের সি এর ক্ষতি। 4-এর 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। বার্ষিক সরল সুদের হার 4% থেকে এই যে 3.3/4% হলে অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে অমল বাবুর মূলধন কত ছিল? দেখো ভালো প্রশ্ন, চলো দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। এখানে এটা বলেছে 4-এর 2 নম্বরটা। এই যে এখানে দেখো এই যে বার্ষিক সুদের হারটা 4% থেকে কমে গেছে, মানে 4% ছিল সেখান থেকে কমে গেছে এতটা। এই যে 3/3/4, 4%। আচ্ছা, এটা আমরা কাজ করি, পার্সেন্ট এটা বাড়িয়ে দিয়ে দেবো। 4 মাইনাস এটা পূর্ণ সংখ্যা ভাঙাও, 3 4 12, 12 আর 3 15, 15/4 পার্সেন্টেজটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, পার্সেন্টেজ এটা সরল করে নিই আমরা, ফরাসি যোগ বিয়োগ। তো এটা হবে 16, এটা 15, তো এটা 1/4% পাবো। ঠিক আছে, এত। এবার দেখো এখানে আমরা কিভাবে তৈরি করবো, মূলধনটা আমাদের বের করতে হবে। আমরা এখানে একটা ভাষা তৈরি করব, যে ভাষাটা তোমাদের এখানে বুঝতে হবে। দেখো ভাষাটা আমি এভাবে তৈরি করছি যে আয় কমেছে, এটা সুদের হার কমেছে, আয় কমবে। তাহলে এখানে বলবো আমরা, দেখো এইভাবে ভাষাটা 1/4 টাকা। ঠিক আছে, দেখো এখানে 1/4 টাকা আয় কমলে 1/4 টাকা আয় কমলে মূলধন হবে কত? 100 টাকা। এই যে পার্সেন্টেজ অনুসারে আমরা এখানে মূলধনটা 100 টাকা দিতে পারবো। মূলধন হয় 100 টাকা। ঠিক আছে, মানে 1/4 টাকা আয় কমলে মূলধন হয় 100 টাকা। তাহলে 1 টাকা আয় কমলে মূলধন কত হবে? তাহলে দেখো এখানে এই যে 1/4 টাকা থেকে 1 টাকা বেশি হয়ে গেছে, তাহলে এখানে মূলধনটা বেশি হবে। তাহলে বেশি বলতে গেলে এই যে 1/4টা আছে না, এটা উল্টে যাবে, মানে 4 দিয়ে গুণ হবে এখানে, এত টাকা।
আচ্ছা, তারপরে আয় কত কম বলেছিল এখানে? আয় এখানে 60 টাকা কম বলেছে প্রশ্নে, ঠিক আছে? এই প্রশ্নে আয়টা বলেছে আমাদের 60 টাকা কম। তাহলে আমরা এখানে লিখব এই যে 60 টাকা আয় কমলে মূলধন কত হবে দেখো। তাহলে এখানে 1 এর চেয়ে 60 টাকা বেশি, তাহলে এখানে মূলধনটা বেশি হবে। তাহলে এখানে কিন্তু তোমরা 60 গুণ দিয়ে দিবা এত টাকা। এটা গুণ করে নাও, 6 4 24, 24 আর এদিকে 3টা শূন্য বসে যাবে। এই যে দেখো 24,000 টাকা হয়ে যাবে আমাদের মূলধন। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। এভাবে তোমাদের অঙ্কটা করে নিতে হবে। এই অঙ্কটা কিন্তু তোমাদের বই থেকেও ছিল, তোমরা বই থেকেও পাবা। তবু আমি তোমাদের অঙ্কটা ভালো করে গুছিয়ে বুঝিয়ে দিলাম। ওকে, তো আমরা চলে আসবো এবার 4-এর 3 নম্বর প্রশ্নটা। আমাদের এখানে একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এর একটি বীজ 2 হলে আমাদের অপর বীজটি বের করতে বলেছে। অপর বীজটি আমরা দেখো খুব সহজে বের করতে পারবো। এখানে আমাদের যারা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সেই দ্বিঘাত সমীকরণে একটি বীজ বলেছে। 4-এর 3 নম্বর একটি বীজ 2 বলেছে, মানে এক্স এর মান 2। ওকে, তাহলে এক্স এর মান 2 হলে আমরা এই দ্বিঘাত সমীকরণে কি করব? আমরা এখানে আচ্ছা অপর বীজটি বের করতে বলেছে, তাই তো? এখানে কিন্তু বি এর মান বের করতে বলেনি। যদি বি এর মান বের করতে বলতো তখন আমরা এক্স এর জায়গায় 2 বসিয়ে বি এর মানটা পেয়ে যেতাম। দেখো অপর বীজটি কি করে বের করব তার বুদ্ধিটা দেখো। এখানে আমাদের দ্বিঘাত সমীকরণ আমি 2 কি এক্স স্কোয়ার 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকাল টু 0। দেখো কোনো একটি দ্বিঘাত সমীকরণ যদি এইভাবে সাজানো থাকে, এক্স স্কোয়ার মাইনাস এটা বীজদের যোগফল হয়, প্লাস এটা বীজের গুণফল, তাহলে এটা কিন্তু বীজের গুণফল। আমি অপর বীজটি ধরে নিলাম, যে আমি ধরি অপর বীজটি, একটি বীজ তো 2 বলেছে, আর অপর বীজটি আমরা ধরে নিলাম আলফা। তাহলে দেখো এখানে বীজের গুণফল এখানে তো 6, তাহলে এটা আলফা আর এই যে একটি বীজ 2 আছে, তাহলে আমরা বীজদের গুণফল বের করবো। হ্যাঁ, 2 গুণিত আলফা, বীজদের গুণফল সমান সমান কি হয়? আমাদের এটাই বীজদের গুণফল, ঠিক আছে? এই যে 6, তোমরা এখানে এভাবে করতে পারো যে 6 বাই মানে সি বাই এ, বীজদের গুণফলের সূত্র সি বাই এ মানে যে 1 আছে, তাই এটা হচ্ছে বীজদের গুণফল। তাহলে এখান থেকে দেখো আমরা আলফার মানটা পেয়ে যাব, এটা কাটাকাটি করো 3, তাহলে এখানে আলফা সমান সমান হয়ে গেল আমাদের কত? 3। তাহলে অপর বীজটি কিন্তু আমরা 3 পেয়ে গেলাম, এটা কিন্তু অ্যান্সার। মানে তোমাদের এখানে বলে রাখি যে দ্বিঘাত সমীকরণে যে এভাবে থাকে সাজানো, এখানে কোনো সংখ্যা থাকবে না, এখানে মাইনাস থাকবে, ঠিক আছে? আর এখানে এক্স এর সংখ্যা থাকবে আর ধ্রুবক সংখ্যা থাকবে, এখানে প্লাস থাকবে। কিন্তু তখন এই ধ্রুবক সংখ্যাটাকে দিয়ে এই যে একটি বীজ 2 বলবে না, যে 2 বলবে সেই বীজটা দিয়ে এই যে ধ্রুবক সংখ্যাটা আছে তাকে ভাগ করে দেবা, ঠিক আছে? মানে এই যে 6কে 2 দিয়ে ভাগ করি আমরা অপর বীজটি পেয়ে যাবো একবারে। এটা এই যে দেখো 3 পেয়ে যাবো। তো এইভাবে একবার আমরা পাবো। আর তোমাদের নিয়ম অনুসারে আমি শিখে দিলাম অপর বীজটি আলফা ধরে কি করে বের করতে হয়। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের দাঁড়িয়ে গেল কত? অ্যান্সারটা আমাদের 3 দাঁড়িয়ে গেল। অপর বীজটি পেয়ে গেলাম 3। চলে আসবো আমরা এরপরে 4 নম্বর প্রশ্নে। চলো এখানে আমরা দেখাবো 4-এর প্রশ্নটা। 4-এর 4 নম্বর। আমাদের প্রথমে এটা দেওয়া আছে, এটা থেকে এর মানটা বের করতে বলেছে। আমাদের আছে 3x মাইনাস 5y, 3x প্লাস 5y সমান সমান 1/2। তো আমরা এক কাজ করি, এখান থেকে আমরা বর্গমূল করি। বর্গমূল করে আমরা x বাই y আমরা বের করতে পারবো। চলো, তো আমরা এখানে বর্গমূল যদি করে নিই, এটা হয়ে যাবে আমাদের 6x মাইনাস 10y, এটা 3x প্লাস 5y হয়ে যাবে। আচ্ছা, এক্সগুলোকে একদিকে করি, ওয়াইগুলোকে একদিকে করি, তাহলে এটা এর সঙ্গে বিয়োগ হয়ে এটা 3x পেয়ে যাবা, আর এটা এদিকে যোগ হয়ে যাবে, এটা 15y পেয়ে যাবা। কাটাকাটি করা 3 5 15। তা দেখো এখানে x এর মানটা আমরা কত পেয়ে গেলাম? 5y পেয়ে গেলাম, তাই তো? এবার আমাদের যার মানটা বের করতে বলেছে এই জায়গায় পুট করে দাও। এই যে মানটা বের করতে বলেছিল 3s² মাইনাস 5y স্কোয়ার বাই 3s² প্লাস 5y², এর মানটা দরকার। তো এই যে আমরা x এর মানটা 5y পেয়ে গেছি না, তাহলে আমরা x এর জায়গায় 5y বসিয়ে দেবো। 3 গুণিত, তাহলে এখানে আমি বসিয়ে দিলাম 5y তার হোল স্কোয়ার মাইনাস 5y²। একইভাবে এখানে 3 গুণিত 5y তার স্কোয়ার প্লাস 5y²।
চলো আমরা সরল করি এখানে 3 গুণিত, তাহলে এখানে দেখো এটা হবে 25y² মাইনাস 5y²। একইভাবে এটা পাই যাবে 25y² প্লাস 5y²। সেটা গুণ করো, এটা গুণ করে তোমরা পাবা 75y² মাইনাস 5y²। আর এটা পাবা 75y² প্লাস 5y²। এবার যোগ করো, এটা যদি এটা বিয়োগ হবে পরে, বিয়োগ করে এটা তোমরা পেয়ে আবার 70y²। আর নিচে বাবা যোগ করে এটা 80y²। y² কেটে দাও, 0 কেটে দিলাম। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু কত চলে আসলো, 7/8 চলে আসলো। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন। পরে আমাদের যে আছে 5 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, এখানে আমাদের বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, এবি বাহুকে বেস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে বিডি 4 সেমি হলে সিডির দৈর্ঘ্য বের করতে বলেছে। আরো প্রশ্ন আছে, চলো ছবি এঁকে প্রশ্নটা আমি ভালো করে বোঝাই তোমাদের। তো আমাদের একটি সমদ্বিবাহু ত্রিভুজ আছে 4-এর 5 নম্বরটা। তাহলে আমি একটি সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করছি। তোমাদের আমি বলে রাখি যে এই অঙ্কটা আমাদের রিপিট এসেছে, আমাদের আগের ক্লাসগুলোতে করা হয়েছে। দেখবা কোনো একটা ক্লাস আমি করে দিয়েছি, যারা রোজ প্রত্যেকটা ক্লাস দেখছো তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, এই 5 নম্বর কোশ্চেনটা কিন্তু রিপিট এসেছে, এটা কিন্তু আমরা এর আগে করেছি। তো যাই হোক, ভালো প্রশ্ন, আমরা আবার করাবো। ঠিক আছে, তো আমি নাম দিই এটা এ বি সি। এখানে আমাদের যে সমান বলে দিয়েছে এ বি এসি সমান, এই যে এ বির সঙ্গে এসি সমান আছে, এই দুটো বাহু সমান। এবার আবার বলেছে যে এবি কে বেস করে, এই যে এবি কে বেস করে আমাদের একটি বৃত্ত অঙ্কন করবে, যে বৃত্ত অঙ্কন করার সময় যে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে। চলো সেভাবে আমি দেখাচ্ছি তোমাদের। এই যে এবি কে বেস করব, বেস করে যে বৃত্তটা তৈরি হবে আমাদের, যাই হোক আমাদের একটু খারাপ হয়ে আছে ছবিটা। যাই হোক, এবার আমাদের একটা বৃত্ত তৈরি করলাম। তাহলে এবি কে বেস করে যে বৃত্ত তৈরি করলাম, সেই বৃত্তটি যে বিসি বাহুকে এখানে ছেদ করছে, কোন বিন্দুতে, ডি বিন্দুতে ছেদ করছে, এটা বলে দিয়েছে। ওকে, আচ্ছা এইভাবে প্রশ্ন বলেছে। আর এই বিডিটা, এই বিডির দৈর্ঘ্য 4 সেমি বলে দিয়েছে, 4 সেমি। তাহলে আমাদের সিডি দৈর্ঘ্য বের করতে বলেছে, এই সিডি কত বের হবে। তো দেখো আমরা বের করে নেবো, আমাদের আগের ক্লাসও করিয়েছিলাম, আবার অঙ্কটা কিন্তু বোঝাচ্ছি আমি। আমাদের এখানে অঙ্কন করতে হবে, এডি অঙ্কন করে নিই আমরা এডি অঙ্কন করে নিলাম। এবার দেখো আমাদের এবিটা কিন্তু এখানে ব্যাস, এটা ব্যাস। আর এই যে আমাদের এটা, এই যে আমাদের এই যে কোণটা আছে এডিবি, তাহলে এটা কিন্তু আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, এই যে ব্যাস দিয়ে যে বৃত্তস্থ কোণ, তাই তো, অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, তাহলে এই কোণটা পেয়ে গেলাম 90 ডিগ্রি আমরা। আচ্ছা, তাহলে দেখো এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই এদিকার কোণটা কত হবে, এদিকার কোণটা আমরা 90 ডিগ্রি পাবো, যেহেতু বিসি সরলরেখা। তাহলে এই দুটো ত্রিভুজ আমরা কি ত্রিভুজ পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, তাই তো। এবার সমকোণী ত্রিভুজে দেখো আমি এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাতে পারবো। সর্বসম প্রমাণ কি করে দেখাবো, দেখো এই দুটো বাহু তো সমান, একটা শর্ত। এবার এই দুটো কোণ সমান, 2 নম্বর শর্ত। আর এইটি সাধারণ বাহু। তাহলে দেখো দুটো ত্রিভুজ, এই দুটো সমকোণী ত্রিভুজ সর্বসম প্রমাণ দেখে দিলাম। আর সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়। অনুরূপ বাহু বলতে এই যে বিডি আর সিডি, তাই তো, বিডি সমান সিডি। বিডি 4 সেমি, তার সিডি কত, 4 সেমি। দেখো একদম খুব সহজে দেখিয়েছিলাম। আমি এটা সংক্ষেপে বললাম, তোমাদের আগের ক্লাসে করেছি অঙ্কটা, বলে আমি এটা মুখে বলে দিলাম তোমাদের। এই দুটো ত্রিভুজকে সরলসম দেখিয়ে আমরা বিডি সমান সিডি বলতে পারবো। ওকে, তাহলে আমাদের বিডি দৈর্ঘ্য 4 সেমি হলে সিডি দৈর্ঘ্য হবে 4 সেমি। এবার আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন দেখো বলেছে এ বি সি ত্রিভুজের এবি বাহু, এসি বাহু এবং বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমাদের কোণ বিএসি এর মান বের করতে বলেছে। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, কিন্তু তোমাদের আমি ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো, মাধ্যমিক পরীক্ষা দেখা যায় বারে বারে।
4-এর 6 নম্বর। আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু এই যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? সমকোণী ত্রিভুজ তৈরি হবে, আমি তোমাদের আগে থেকে বলে দেব। তাহলে সমকোণী ত্রিভুজ তৈরি হলে পরে কেউ একজন অতিভুজ হবে। ঠিক আছে? তা দেখো আমি বিসিটাকে যে অতিভুজ দিয়ে নিই, এটাকে অতিভুজ দিয়ে নিলাম। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান এই যে ভূমি স্কোয়ার এবিটাকে ভূমি নিয়ে নিলাম। এই যে এটা এ বি ABC, এই যে বিসিটা অতিভুজ স্কোয়ার এবি ভূমি, আর আর এসিটা আমরা লম্ব নিয়ে নিলাম প্লাস লম্ব, যে 2√2a তার হোল স্কোয়ার। ওকে, তাই যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করলাম সমকোণী ত্রিভুজ ধরে। তাহলে আমাদের উভয় দিকে সমান হওয়া দরকার। উভয় দিকে যদি সমান হয়ে যায় তখনই তো বলবো তাহলে হ্যাঁ ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ আছে, এটা লিখতে পারবো। চলো দেখি আমরা সরলটা করি। 2a - 1 তার হোল স্কোয়ার। আচ্ছা এটা দেখো 2 এর স্কোয়ারটা 4 পেয়ে যাবা, আর এখানে স্কোয়ার যে রুটটা উঠে যাবে, তাহলে এটা 2a পেয়ে যাবা। 2a - 1 তার হোল স্কোয়ার 4 ইন্টু, দেখো এটা a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab, মানে a হচ্ছে 2a আর bটা 1, এখানে 1 দিতে পারবো আমরা। তাহলে এটা a এটা b ধরে a - b হোল স্কোয়ার প্লাস 4ab, এর একটা সূত্র আছে a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র। ওকে, a প্লাস b হোল স্কোয়ার সূত্র a - b হোল স্কোয়ার প্লাস 4ab, তাই এটা থেকে এটা লিখতে পারবা। দেখো তো উভয় দিকে কিন্তু সমান চলে আসলো। তাহলে উভয় দিকে যখন সমান এসেছে, তাহলে ঠিক সমকোণী ত্রিভুজ যেটা আছে, সমকোণী ত্রিভুজের বাহুগুলি দিয়ে কিন্তু আমরা এটা শর্ত সমাধান দেখালাম। তাহলে তার এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, তাই তো? তা আমাদের যে কোণটা বের করতে বলেছে বিএসি, কোণ বিএসি, তাহলে এই কোণটা আমরা কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি পেয়ে গেলাম না, সমকোণ। দেখো অ্যান্সার কিন্তু আমাদের বিএসি কোণের মান 90 ডিগ্রি হবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো আমরা চলে আসবো পরে 7 নম্বর প্রশ্নে। দেখো এখানে 7-এর প্রশ্নটা কি বলছে, আমরা করবো 4-এর 7 নম্বর প্রশ্নটা। চলো পড়া যাক প্রশ্নটা। আমাদের এখানে বলেছে অকেন্দ্রীয় বৃত্তের উপর এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামুদ্রিক। কোণ এ ও সি এর মান বের করতে বলেছে। আচ্ছা দেখো আমরা ছবিটা তৈরি করি। প্রথমে অকেন্দ্রীয় বৃত্ত বলেছে, তবে আমরা আগে একটা এই বৃত্তের ছবি তৈরি করলাম। কেন্দ্র আমরা ও নাম দিয়ে দিলাম, ও কেন্দ্র। ওকে, এবার দেখো এখানে এবিসি তিনটি বিন্দু আছে বৃত্তের উপরই, তো এমনভাবে অবস্থান করবে যেন সামুদ্রিক গঠিত হয় এ ও সিবি। চলো দেখো আমরা প্রথমে এখানে আমরা এই জায়গায় একটা বিন্দু এ এনে নিলাম। ঠিক আছে, এখানে এ, আর এই জায়গায় ধরো আমরা এই জায়গায় ধরো আমি এইভাবে করে যোগ করছি, তো আমাদের সামুদ্রিক দেখাতে হবে, সেইভাবে কিন্তু আমাদের ছবিটা তৈরি করতে হবে। এখানে আমি এইভাবে আমি এটা যোগ করছি। এই যে আমাদের একটু ছবিটা খারাপ হয়ে যাচ্ছে, এটা তো বড় বাবু হয়ে গেল আমাদের। তো যাই হোক, এটা আমি নাম দিয়ে দিলাম সি, আর এটা নাম দিয়ে দিলাম আমরা বি। এই বাহুটা একটু বড় হয়ে গেছে, আমাদের এইভাবে একটু করতে হতো। দেখো আমি আর এক জায়গায় ছবি রাখছি আমি। এই যে আমাদের কেন্দ্রবিন্দু, আমরা এখানে যদি আমরা এটা এ নাম দিব, তাহলে আমাদের এইভাবে একটা ছবিটা করতে হবে তৈরি, যেভাবে আমি এখানে দেখেছি। আচ্ছা এইভাবে দেখাও, এখান থেকে এইভাবে দেখো, সমান যেন হয়ে যায়। হ্যাঁ এই দেখো, যাই হোক এই যে আমাদের আমি এটা ক্রস করে দিলাম, এটা বাদ মারে দিলাম, মানে সামুদ্রিক তো বিপরীত বাহুগুলো একটু সমান দেখাতে হবে। এটা আমরা সি বিন্দু, এটাকে আমরা বি বিন্দু নিলাম। তাহলে এই যে আমাদের, ঠিক আছে, এ ও সি বি একটি সামুদ্রিক তৈরি হবে, যেটা দেখাতে বলেছে। আর এখানে কোণ এ ও সি, মানে এ ও সি এই কোণের মানটা কিন্তু বের করতে বলেছে, এই কোণটা। চলো দেখো খুব ভালো একটা প্রশ্ন আছে, আমরা দেখো তোমাদের করে দেখাচ্ছি কিভাবে হবে। আমরা না এই সামুদ্রিকের আমি এ বি সি কোণটা এ ধরে নিলাম, এটা হচ্ছে এ। তো আমরা জানি সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান হয়, এটা এ কোণ যদি হয় তাহলে এই কোণটা আমাদের এ হবে। আচ্ছা এবার দেখো প্রবৃদ্ধ এওসি কোণটা, মানে আমি এখানে লিখবো প্রবৃদ্ধ
প্রবৃদ্ধ বলতে 180 ডিগ্রি যে বড় কোণকে প্রবৃদ্ধ বলা হয়। তো প্রবৃদ্ধ এওসি, যেটা এদিককার কোণটা বোঝাচ্ছে। তাহলে এই কোণটা কত হবে? দেখো পুরো সম্পূর্ণ কোণটা এক বৃত্ত 360 ডিগ্রি। তাহলে এদিককার কোণটা এ পেয়ে গেছি। তাহলে এদিককার কোণটা কত হবে? 360 ডিগ্রি থেকে এ বাদ দিয়ে দাও। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা কি করব? দেখো এই যে এদিকে বৃত্তচাপটা আছে, এখানে একটা বৃত্তচাপ যদি পি দিয়ে দিই, তাহলে এপিসি বৃত্তচাপের উপর অবস্থিত প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ এওসি আর বৃত্তস্থ কোণ এবিসি। তাহলে কি হবে এরা? কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে লিখতে পারবো প্রবৃদ্ধ এওসি কোণটা হয়ে যাবে এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে যাবে, মানে 2 কোণ এবিসি হয়ে যাবে। ওকে, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা এবার দেখো, চলো আমরা এখানে মানগুলো আমরা পুট করে দিই। প্রবৃদ্ধ এওসির মানটা আমরা কত পেয়েছি? এর মানটা পেয়েছি 360 ডিগ্রি মাইনাস এ, 360 ডিগ্রি মাইনাস এ। আর এখানে এবিসি কোণের মানটা এ আছে, তাহলে এটা আমাদের 2a হয়ে যাবে। আচ্ছা আমরা কাজ করি, একটু ঘুরিয়ে নিই, আমরা ঘুরিয়ে নিলাম। মাইনাস এটা এদিকে প্লাস এ, মানে 3a হয়ে যাবে, এদিকে 360 ডিগ্রি। আমাদের এর মানটা বের করতে হবে। দেখো এ মানটা পেয়ে গেলে কোণ এওসি পেয়ে যাবো। 3 দিয়ে কাটাকাটি করো, 3 একে 3, 3 দিয়ে 6, 120 ডিগ্রি। তাহলে এ পেয়ে গেলাম 120 ডিগ্রি, তাই তো? এ পাওয়া মানে আমরা কোণটা পেয়ে গেলাম, যার মান বের করতে বলেছিল এওসি কত পেয়ে গেলাম? 120 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে। খুবই একদম শুদ্ধ অঙ্ক, ভালো প্রশ্ন ছিল তোমাদের একদম। আমি দেখিয়েছিলাম প্রমাণটা এভাবে হবে। ওকে, এরপরে আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক ও উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতা অনুপাত কত হবে? আচ্ছা এটা ভালোই প্রশ্ন আছে, চলো আমি তোমাদের করে দেখাচ্ছি। চারের 8 নম্বরটা, তাই তো? তাহলে এখানে আমাদের অর্ধগোলকের কথা বলেছে। আমি একটা অর্ধগোলকের ছবি তৈরি করছি। আমাদের অর্ধগোলক, এই যে আমাদের অর্ধগোলক। এবার এই অর্ধগোলকের সঙ্গে একটা শঙ্কু জয়েন্ট করা আছে, ঠিক আছে? এই যে উপরের অংশের সঙ্গে একটা শঙ্কু আকার আছে। তাহলে আমি একটা শঙ্কু তৈরি করছি এখানে। এই যে দেখো শঙ্কুর এটা আমরা লম্ব উচ্চতা ধরে নিলাম। ওকে, এটা ও, এটা এ, এটা বি নামিয়ে দিলাম। আচ্ছা তাহলে এখানে এভাবে ছবির আগে প্রশ্ন অনুসারে ছবির আগে এভাবে তৈরি হবে অর্ধগোলক আর উপরে একটু শঙ্কু, তাই তো? এবার দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান, মানে যে তলগুলো আছে না, এর বক্রতল আর এর বক্রতল। তাহলে এখানে আমরা দেখো এই ক্ষেত্রে আমাদের কি বলেছে? আচ্ছা তলের ক্ষেত্রফল সমান বলে দিয়েছে, তা আমরা তলের ক্ষেত্রফলটা আমরা কিন্তু সমান বলে দেব। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা হবে, দেখো ভূমির ব্যাসার্ধ যেটা আমরা আর ধরে নেবো, এটা আমরা এখানে আর ধরে নিচ্ছি। ওকে, আর শঙ্কুর উচ্চতা আমাদের এইচ। তাহলে শঙ্কুটার ওবি যেটা লম্ব উচ্চতা আমরা এই ধরে নিলাম, আর এ বি শঙ্কুর তির্যক উচ্চতা যেটা আমরা এল ধরে নিলাম। তাহলে এখানে এ ও বি সমকোণী ত্রিভুজ, যেটা হবে অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা আমরা পেয়ে যাব। শঙ্কুর ব্যাসার্ধ, তির্যক উচ্চতা আর উচ্চতা ধরে আমরা এটা কিন্তু পাবো শর্তটা। আচ্ছা এবার যেটা বলেছি, এই যে দুটি তলের আছে, দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান, মানে বক্রতল। দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফল তোমাদের জানতে হবে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল এই তলটা, ভূমির ব্যাসার্ধ আর হলে সেটা হবে 2 পাই আর স্কোয়ার, ঠিক আছে? এটা হবে। আর শঙ্কুর বক্রতল পার্শ্বতলটা, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমি যদি বলি তোমাদের পাই আর এল, এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতল। আর গোলকের বক্রতল যেটা 2 পাই আর স্কোয়ার বললাম, ঠিক আছে? এই দুজন কিন্তু সমান হবে, তলের ক্ষেত্রফল কিন্তু সমান বলেছে। দুটি অংশের তলের ক্ষেত্রফল, মানে এই যে তলগুলো আছে, এর বক্রতল এরও বক্রতল। ওকে, এই দুটি তল, এই যে সমতলটা তো পাওয়া যাবে না, তাহলে বক্রতলের কথাই বলেছে এখানে।
আচ্ছা, এখান থেকে একটু সরল করি, পাই পাই কেটে দেবো, এখানে আর কাটবে, এখানে একটা আর রয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আমরা দেখো এল সমান সমান টু আর পেয়ে যাচ্ছি। যদি আমরা বর্গ করে দিই, ওই দিকে বর্গ করে দিলাম, তাহলে এল স্কোয়ার সমান সমান এখানে ফোর, এটা ফোর পাবা, ফোর আর স্কোয়ার পেয়ে যাবা। এল স্কোয়ার মানটা দেখো বের করে রেখেছি আমরা, তাহলে এল স্কোয়ার মানটা আমরা বের করে রেখেছি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ফোর আর স্কোয়ার। চলো এখানে যদি আমরা একটু সরলটা দেখাই, তো দেখো এখানে এইচ স্কোয়ার সমান সমান আর স্কোয়ার এদিকে নিয়ে এসো, থ্রি আর স্কোয়ার পেয়ে যাবা। তো এখানে এইচ স্কোয়ার বাই তোমরা আর স্কোয়ার করতে পারবা, এটা হয়ে যাবে আমাদের থ্রি। এটাকে তোমরা এইচ বাই, যেটা এইচ আছে এইচ বাই আর করে হোল স্কোয়ার করো, আর এটা রুট থ্রি তার হোল স্কোয়ার করে দাও, করতে পারবা। তো এখানে এইচ বাই আর আমাদের কত যাবে, রুট থ্রি হয়ে যাবে। আমাদের দেখো এখানে আমাদের যে অনুপাতটা বের করতে বলেছে, আগে কিন্তু বলেছে কথাটা ব্যাসার্ধ দৈর্ঘ্য তারপর সবগুলো উচ্চতা। তাহলে ব্যাসার্ধ আগে বলেছে, তাহলে চলো আমরা উল্টে নিই। আমরা আগে ব্যাসার্ধ লিখবো, তারপর উচ্চতা লিখলাম, এটাকে উল্টে নিবো, ওয়ান বাই রুট থ্রি। কিছু অনুপাত তৈরি করো, ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত দেখো 1:, আমরা রুট থ্রি পেয়ে যাবো। তাহলে এই যে ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাতটা কত পেয়ে গেলাম, 1:√3, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন আমরা চলে আসবো। পরে আমরা আসবো 9 নম্বর প্রশ্ন। কি বলেছে 9 নম্বর প্রশ্নটা, একটি ঘনকের মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধ এত সেমি হলে ঘনকটির আয়তন কত? ঠিক আছে, ঘনকের মধ্যে সর্ববৃহৎ একটি গোলক রাখবে। চলো দেখো আমি তোমাদের একটি ছবি রেখে দেখাই। চলো এখানে 4-9 নাম্বারটা, 4-9 নাম্বারটা। ওকে, কি বলছে, একটি ঘনকের কথা বলেছে, তো চলো একটা ঘনকের ছবি আঁকি আমি। ঘনক বলতে দেখো তলগুলো কিন্তু বর্গক্ষেত্র হবে, এভাবে তোমরা একটা ঘনকের ছবি এঁকে নিবা। এই যে আমাদের ঘনক। এবার এই ঘনকের মধ্যে সবচেয়ে বড় গোলক রাখবে, তাই তো। দেখো গোলকটা এভাবে রাখা যাবে, গোলকটার ছবিটা আমি তোমাদের কিভাবে দেখাবো, ধরো আমি এভাবে দেখাচ্ছি, এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে বড় গোলকটা ধরো এইভাবে আমি একটু দেখালাম, তো ঠিকঠাক ছবিতে দেখানো যাবে না, তো এইভাবে গোলকটা কিন্তু গোলকটা ঘনকের মধ্যে আছে, এই যে। তাহলে এই যে আমাদের গোলকের ব্যাস, হ্যাঁ এই জায়গায় আমি ও নাম দিলাম, আমি এ নাম দিলাম। গোলকের ব্যাসার্ধ যেটা ব্যাসার্ধ দেওয়া আছে 2√3 দেওয়া আছে, এদিকে আমি বি নাম দিয়ে দিলাম। তাহলে এখানে যে এবিটা কত হবে, এবিটা ব্যাস, ব্যাস হয়ে যাবে দেখো 2 ইন্টু এই যে ব্যাসার্ধের দ্বিগুণ হবে, ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস 4√3। তাহলে এই যে এবিটা হয়ে যাবে কিন্তু কি, ঘনকের ধারের দৈর্ঘ্য, এটা যে পি কিউ বলি, ঘনকের ধারের দৈর্ঘ্য। এখানে এবি সমান সমান পি কিউ হবে। এই ক্ষেত্রে গোলকের ব্যাস সমান সমান ঘনকের ধারের দৈর্ঘ্য হবে, এটা মনে রাখবা তোমরা। তাহলে আমরা কিন্তু দেখো ঘনকের ধারের দৈর্ঘ্য পেয়ে গেলাম কত, ঘনকের ধারের দৈর্ঘ্য 4√3 সেমি পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে কি বের করতে বলেছে, ঘনকটির আয়তন। তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য পেয়ে গেলে ঘনকের আয়তন পেয়ে যাব, এই যে ধারের দৈর্ঘ্যের কিউব, এভাবে ঘনকের আয়তন পাওয়া যায়। চলো এটা সরল করলে আমাদের অ্যান্সার 4-এর কিউব তোমরা পেয়ে যাবা 64, আর √3 কিউব, দেখো এখানে আমি দেখাচ্ছি √3 কিউব মানে কি, √3 হোল কিউব বলতে √3 গুণ হবে কবার, √3 গুণ হবে 3 বার, দুটো √3 গুণ করলে একটা 3 পেয়ে যাবা, আর √3 বসে যাবে। তাহলে √3 কিউব আমরা পেয়ে গেলাম 3√3, এই যে দেখো। তাহলে আমরা 3 দিয়ে গুণ করি, 3-4 12 2, 3-4 12 2, আর 3-6 18, 18 আর 1, 18 আর 1 কত হয়ে যাবে আমাদের 19, এই যে দেখো। তাহলে 192/√3 এত ঘন সেমি, এই যে আমাদের অ্যান্সারটা। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন ছিল। এবার আমরা চলে আসবো 10 নম্বর প্রশ্নে। 10-এর প্রশ্নটা কি বলছে, এখানে আমাদের দেখো
4 10 নম্বর আমাদের tan 4 থিটা আর এটা tan 6 থিটা আমরা ডান দিকে নিয়ে আসি 1/tan 6 থিটা করে দিলাম, তাই তো 1 বাই। আচ্ছা এখানে আমাদের 6 থিটা ধনাত্মক সমকোণ বলেছে আর থিটার মানটা বের করতে বলেছে, তাই তো। চলো বেরিয়ে আসবে আমাদের। তো এখানে আমরা এটাকে cot 6 থিটা করতে পারবো 1/tan কে cot, আর এই কটকে আমরা tan লিখে দিলাম, tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। দেখো এটা আমরা করতে পারবো। উভয় দিকে tan যদি ভ্যানিশ করে দাও তাহলে 4 থিটা এটা 90 ডিগ্রি মাইনাস 6 থিটা হয়ে যাবে। তাহলে এখানে থিতাগুলো একদিকে নিয়ে এসে এটা যোগ হয়ে যাবে, এটা 10 থিটা 90 ডিগ্রি, কাটাকাটি করলে এটা 9 ডিগ্রি। তা থিতার মানটা কিন্তু 9 ডিগ্রি হয়ে গেছে। আমাদের কিন্তু দেখো থিতার মানটাই বের করতে বলেছিল, তাহলে থিতা সমান সমান আমরা কত পেয়ে গেলাম 9 ডিগ্রি, এই যে আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে আমরা চলে আসবো কত নম্বর প্রশ্নে, আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্নে চলে আসবো। আমাদের কি বলেছে, দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণ থেকে আর এবং থিতার মানটা বের করতে বলেছে, আর এবং থিতার মান। চলো দেখো আর এবং থিতার মানটা আমরা বের করে দেখাবো। এটা তোমরা বইয়ের অঙ্ক আছে, আমি তোমাদের করাবো। এমসিকিউ এবং এসিকিউ অঙ্কগুলো ছাড়বো না, বই থেকে থাকলেও করাবো। আমরা করাচ্ছি 4-এর 11 নম্বরটা। দেখো আর cos থিটা সমান সমান 2√3 আছে, এর একটা সমীকরণ। আর একটা সমীকরণ আছে আমাদের আর sin থিটা সমান সমান 2। ওকে আচ্ছা তাহলে দেখো এই দুটো সমীকরণ থেকে আমরা কি করে আর এবং থিটার মানটা বের করব। আমরা কাজ করি, আমরা এটাকে ধরে 1 নং নাম দিলাম আর এটাকে ধরে 2 নং নাম দিয়ে দিলাম। আমরা 2/1 করে দিচ্ছি। তো এইভাবে ভাগ করলে পরে তোমরা 2টার আগে এই যে আর sin থিটা বাই আর cos থিটা করতে পারবা, এদিকে 2/2/3, তাই তো। 2/1 করলে এভাবে হবে। আচ্ছা তাহলে 2 দিয়ে কেটে যাবে, এখানে আর কেটে যাবে, তো sin বাই cos তোমরা এখান থেকে লিখতে পারবা tan থিটা, আর এটা 1/√3 পাবা। আচ্ছা 1/√3 tan 30 ডিগ্রি মান, ট্যানটার ভ্যানিশ করে এখান থেকে থিতার মানটা দেখো 30 ডিগ্রি পেয়ে গেলাম, একটা মানটা পেয়ে গেলাম। এবার আমরা এই 30 ডিগ্রি মানটা ধরো আমরা বসিয়ে দেবো কোথায়, এখানে 2 নঙে বসিয়ে দিই। তাহলে আমরা এবার করবো 2 থেকে, তাহলে 2 থেকে আমরা দেখো আর sin থিতার জায়গায় মানটা যদি আমরা 30 ডিগ্রি বসিয়ে দেবো, তাহলে sin 30 ডিগ্রির মান আমরা জানি 1/2। তাহলে দেখো আমরা দেখো এখানে এই যে বর্গমূল যদি করি 2 দিয়ে গুণ করে কত হবে 4, এই দেখো এটা আমরা 4 পেয়ে গেলাম। আর এর মানটা আমাদের তো এটাই তো বের করতে বলেছিল, থিতার মান 30 ডিগ্রি আর এর মান কত 4, এই যে আমাদের অ্যান্সার। ওকে পরে আমরা পরের প্রশ্ন চলে আসবো, আমরা কত নম্বর 12 নম্বর প্রশ্নে। চলো 12 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। দেখো ইউআই দেওয়া আছে, সামেশন এফআই ইউআই দেওয়া আছে, সামেশন এফআই দেওয়া আছে, এক্স বারের মানটা বের করতে বলেছে। 4-এর 12 নম্বর। আচ্ছা তাহলে দেখো এখানে এক্স বারের সূত্রটা তোমাদের বলি, এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ, এটা হচ্ছে আমাদের এক্স বারের সূত্র। চলো দেখো এ বলতে দেখো এখানে ইউআই দেওয়া আছে না, এখানে ইউআই যে 25টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের এ এর মান 25, এর জায়গায় তোমরা 25 বসাতে পারবা। সামেশন এফআই ইউ এর মান দেওয়া আছে 20, সামেশন এফআই এর মান দেওয়া আছে 100, আর এই যেটা আমাদের দেখো শ্রেণী দৈর্ঘ্য যেটা, এই যে এইচটা আছে এখানে 10, ঠিক আছে, এই যে 10টাকে তোমরা এইচ এর মান বলবা, তো এটা আমাদের 10, কাটাকাটি করো 2 5 10 পাই দিয়ে 10, তাহলে আমাদের হয়ে গেল এটা 25 প্লাস 2 রয়ে গেল। তাহলে দেখো আমরা 25 আর 2 যোগ করে কত পাবো 27 পেয়ে যাবো, তাই যে আমাদের এক্স বারের মান, এটা কিন্তু আমাদের অ্যান্সার।
তো দেখো আমরা আজকের ক্লাসে আমরা এমসিকিউ এসিকিউ 1 থেকে 4 অবধি তোমাদের অঙ্কগুলো করে দেখিয়ে দিলাম। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তার পরবর্তী ক্লাস তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থেকো।